দেখেছি একটি রাজনৈতিক দল বলেছে যে মানে রাষ্ট্রীয় প্রধান বা নেতৃত্বের প্রধান জায়গায় শীর্ষস্থানে নারীরা যেতে পারবে না। নারী মানে তো আসলে মাসুল পাওয়ার না। এইরকম হিসাব নিকাশগুলো এখানে কাজ করেছে। আমার কাছে মনে হয় যে আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে আছি, কিন্তু দায়টা পুরুষের না, নারীদেরকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। যদিও এটা ডাবল বার্ডেন মনে হতে পারে, কিন্তু কিছু করার নাই। মা হিসাবে আমরা যত বেশি মেয়েদেরকে পরিচিত করি, বাবা হিসাবে কিন্তু আমরা পুরুষদেরকে, ওটাও তো ন্যাচারালি ঘরের মধ্যে কোনো তন্ত্র থাকে না, তখন বাইরে গিয়েও আসলে সেটা করার কোনো জোর থাকে না। এবার তো আসলে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয় নিয়েই একটা আলাপ চলছিল। জুলাই সনদ যখন হয় তখন থেকেই যে সরাসরি নারী অংশগ্রহণটা আমরা চাই, সেই আলাপটা চলতে চলতে দেখা গেল যে 100 আসন, তারপরে সেটা 33%, এরপরে 5%, এরপরে এসে 83, তারপরে এসে আপনি বলেন 78 কোথায় শেষ পর্যন্ত লড়াই করতে পেরেছে। তো এই পুরো প্রক্রিয়াটার মধ্যে থেকেই বোঝা যায় যে আসলে রাষ্ট্রের যে পলিসি বা রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, সেটা আসলে সমাজে নারী পুরুষ উভয়ের জন্য সমানভাবে সুযোগ তৈরি করে এই জায়গাটায় নাই। ফলে ইনক্লুসিভ যে জায়গাটা তৈরি করা, সেই জায়গার একটা ঘাটতি আছে। এই পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা আসলে বুঝতে পারি। এবং শেষ পর্যন্ত যে 3.6% আমরা আম মানে নির্বাচন করলাম, সেখানেও আমার কাছে মনে হয়েছে যে বাধার ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিছু বাধা থাকে, যেগুলো আমাদের মুখোমুখি হতে হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত জোট ভিত্তিক রাজনীতি এবং যাদেরকে বড় দল বা মূল স্রোতে যারা আছে, সেই রাজনৈতিক দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করাটাই একটা, এখন পর্যন্ত ওইটাই মাপকাঠি সাধারণ মানুষের কাছে, যে আসলে বিএনপির সাথে জোটবদ্ধ হচ্ছে বা অন্য কারোর সাথে। এটা একটা আমি মনে করি এটা একটা সংকটও আমাদের। হয়তো কারো কারোর জন্য মনে হতে পারে এটা ইতিবাচকও, কিন্তু এই দুয়ের মাঝখানে আমরা আছি। আম, আরেকটা হচ্ছে যে যেই পরিমাণ অর্থ আমাদের মানে খরচ করার সুযোগ থাকে, সেটা নারী হোক পুরুষ হোক, উভয়ের ক্ষেত্রেই আমার দলের পক্ষে আসলে ওই পরিমাণ অর্থ খরচ করা সম্ভব না, যেটা করে আসলে 18 দিনের মধ্যে প্রায় 3.5 লাখ ভোটারের কাছে পৌঁছানো যায়। আরো যদি বলি সমাজের যে দৃষ্টিভঙ্গি এখন পর্যন্ত, সেই দৃষ্টিভঙ্গির মধ্যেই নেতৃত্ব হিসাবে বা বীর হিসাবে যাদেরকে দেখা হয়, তার মধ্যে এখনো আমাদের মাঝে অনেক বেশি ভিজুয়ালাইজ হয় যে পুরুষের আহ, মানে পুরুষ হচ্ছে নেতা হবে বা বীর হবে। সেইটার প্রতিফলন আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেছি। একটি রাজনৈতিক দল বলেছে যে মানে রাষ্ট্রীয় প্রধান বা নেতৃত্বের প্রধান জায়গায় শীর্ষস্থানে নারীরা যেতে পারবে না। এইগুলো সমাজের মধ্যে নারীকে নাগরিক হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেইটাকে বাধাগ্রস্ত করে। ফলে ওইটার প্রভাবও আমাদের ছিল। তো আমি যখন 12তে ইলেকশন করছি, বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি, ভোটারদের সাথে যোগাযোগ করছি, প্রথম দিকে আমার কাছে মনে হয়েছে যে ওই দৃষ্টিভঙ্গিটাও কিন্তু এখানে প্রভাব ফেলতেছে। মানে আমি কি ধরনের পোশাক পরতেছি, কি ধরনের, আমি নারী না পুরুষ, সবকিছুই তার বিচারের মধ্যে আসতেছে। এবং ঢাকা 12র মতো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কিনা অর্থনীতিরও একটা কেন্দ্রীয় জায়গা, সেই জায়গায় আসলে আমরা বিগত 15 বছরের যদি ইতিহাস দেখি, কারা আসলে দখলদারিত্ব করতে পেরেছে, কারা আসলে নিয়ন্ত্রণ করতে পারবে, কাদের মাসেল পাওয়ার বেশি, নারী মানে তো আসলে মাসেল পাওয়ার না। এইরকম হিসাব নিকাশগুলো এখানে কাজ করেছে। তবে রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গিটাই তো আসলে নারীদের অংশগ্রহণের জন্য যথেষ্ট উপযোগী এখনো হয়ে ওঠে নাই আমার কাছে মনে হয়। সেই ক্ষেত্রে আমি শুধু বলবো না যে এটা মানে রাজনৈতিক দল ইকুয়াল টু পুরুষ, তো ফলে পুরুষরাই এটা করতেছে। এটার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে নারীদেরও আসলে আরো অনেক বেশি এই লড়াইটার মধ্যে আসা দরকার ছিল। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার এই অংশগ্রহণটা ছিল আমার একটা আন্দোলনের অংশ, যে নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছে না, তার মধ্যে সেই সংখ্যা আরো কমছে। তারপরেও আমার কাছে মনে হয় যে আসলে শেষ পর্যন্ত লড়াইটা করা, এবং এটা একটা নতুন সুযোগ, যেই সুযোগ আসলে আমরা গত 15 বছর পাই নাই। কোনো এলাকায় গিয়ে, কোনো ওয়ার্ডে গিয়ে, কোনো পাড়ায় গিয়ে আমার রাজনৈতিক ভাবনা বা আমাদের দলীয় যে ভাবনা বা সমাজকে নিয়ে আমরা কি ভাবি, কিভাবে আমরা আসলে বাংলাদেশটাকে পরিবর্তন করতে চাই, কি এজেন্ডা নারীর জন্য, শ্রমিকের জন্য, সেইগুলো যে ভাগাভাগি করা নির্বাচনকে কেন্দ্র করে, সেটাও আসলে আগে আমাদের ওই রকম সুযোগ হয়নি, বলা যায়। অনেক জায়গায় আমরা বাধাপ্রাপ্ত হয়েছি, ঢিল ছুটছে কেউ, বা
চড়া হয়েছে, অনেক জায়গায় আমরা যেতে পারি নাই, কিন্তু এবার যেটা আমার কাছে মনে হয়েছে যে 6টা ওয়ার্ডের সবগুলো জায়গায় মানে আমার পক্ষে যতটুকু যাওয়া সম্ভব হয়েছে আমাদের দলের সহযোগিতা সহ সেইটা আমরা যেতে পারছি। রিপিটেডলি যাওয়া হয়েছে এবং সেই যাওয়ার মধ্য দিয়ে আমাদের বক্তব্য বা আমাদের যে ইশতেহার ছিল সেগুলো নিয়ে মানুষের সাথে বিনিময় করা গেছে। খুব বেশি হয়তো করা যায় নাই, কিন্তু যতটুকুই করা গেছে মানুষের মধ্যে, বিশেষ করে নারীদের মধ্যে, শ্রমজীবীদের মধ্যে একটা ইন্টারাকশন, একটা যোগাযোগ স্থাপন করা গেছে, যেটা আমার জন্য অনেক ইন্সপায়ারিং ছিল যে অনেকে নিজে থেকে কাজ করতেছে এসে। হয়তো আমি তাকে ওইভাবে চিনি না, আমার দলেরও বাইরের শ্রমিক বা নারী বা তরুণ ছাত্র, তারা এসে নিজে থেকেই আসলে নানা জায়গায় অর্গানাইজ করার কাজ করছে, সেগুলো একটা আশার দিক আমার কাছে মনে হয়। এবং এবার যত কমই সংখ্যক অংশগ্রহণ করুক, এইটা আমার মনে হয় যে এটার গত 15 বছর বা তারও আগে যারা অংশগ্রহণ করছিল তাদের থেকে এবার যারা অংশগ্রহণ করছেন তাদের ধরনটাও ভিন্ন। মানে আমার কাছে মনে হয় এক ধরনের রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে তারা এসছেন আগে, এবং তাদের একটা আগ্রহ ছিল এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, গণঅভ্যুত্থানও হয়তো সেই আগ্রহটা তৈরি করতে পারছে। তো সেই যে অল্প সংখ্যকই অংশগ্রহণ করুক, সেইটা আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে একটা মানে এটা একটা দৃষ্টান্ত থাকবে আমার কাছে মনে হয়। আমাদের একটা জবাবদিহিতাহীন যে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, সেগুলোই নারীকে সমাজের নাগরিক হিসেবে তার যে ভূমিকা সেটা পালন করতে দেয় না। সেই ক্ষেত্রে আসলে আমরা দায় কার এটাও আমরা একটু বুঝতে পারি। আর আমার কাছে মনে হয় যে আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে আছি, কিন্তু দায়টা পুরুষের না, পুরুষ সুবিধাভোগী। তো সেই জায়গায় পুরুষকেও দিন শেষে আসলে আমার লড়াইয়ের সঙ্গী করা প্রয়োজন, কিন্তু কোনো না কোনোভাবে দিন শেষে আমার পার্টিসিপেশনটাই সবচেয়ে জরুরি। যেমন এখানে আমাদের 2জন দৃষ্টান্ত হিসেবে আছেন, রুমিন ফারহান চলে গেলেন, যারা ওনাদের দল থেকে কিন্তু ওনাদের মনোনয়ন দেন নাই, কিন্তু ওনারা তো দাঁড়াইছেন। বা আমাদের নারী আন্দোলনের সংগঠক কর্মী যারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, তারা কেন নির্বাচন করেন নাই? এখন দিন শেষে আমার শিক্ষার সিলেবাস কি হবে, যেটা দিয়ে আমার সচেতনতা তৈরি হবে, আমার বোঝাপড়া তৈরি হবে, সেটাও তো রাষ্ট্র তৈরি করে। আমার দেশে কয়টা চাইল্ড কেয়ার হবে, ম্যাটারনিটি লিভ হবে কিনা, কিরকম অ্যাকাউন্টেবিলিটি হবে, প্রশাসন কি হবে, এগুলো কে ঠিক করে? এগুলো তো আমি ঠিক করি না, এগুলো যারা সংসদে যায় তারাই দিন শেষে ঠিক করে, এবং সেইটার কালচারাল ইফেক্টটা আমার কাছে এসে পড়ে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের যে কোনো উপায় আসলে ঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যাওয়ার জন্য যা যা করা দরকার সেইটা নারীদেরকে করতে হবে, মানে নারীদেরকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। যদিও এটা ডাবল বার্ডেন মনে হতে পারে, কিন্তু কিছু করার নাই। আর আমরা প্রায় বলি যে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে, আমাদেরকে নেওয়া হচ্ছে না, আমরা এক্সক্লুডেড বোধ করতেছি বা এক্সক্লুড করতেছে, তাহলে আমরা এটা মানছি কেন? মানে ঘরের মধ্যে বা বাইরে মানছি কেন? যেমন তানিয়া বলতেছিলেন যে মানে আমাদের ঘরে পুরুষদেরকে কাজ করতে দিতে হবে, কিন্তু আমরা যে মানে দেখা যাচ্ছে যারা নেতৃত্বরা তৈরি হচ্ছে পুরুষ কোরআন যদি আমি বলি, বিহাইন্ড দ্য স্ক্রিন কিন্তু তাদের যে অবসর, তার চিন্তা করার অবসর, তার প্রিপারেশনের অবসর, সেই সমস্ত অবসরটা নারীকে মানে একটা শোষণ করেই তৈরি হতেছে, বা সে নিজেও এটা করতেছে। তাহলে আমি সেই কাজটা কেন করব? মানে আমার যেই কাজটা সমাজের করার কথা, বা সন্তান লালন পালন, আমার রান্না বান্না বলি, বা যে অন্যান্য উন্নত রাষ্ট্রে তো দেখা যায় যে সেন্ট্রাল কিচেন থাকে অনেক জায়গায়, বাংলাদেশে আমরা গণস্বাস্থ্য যারা চাকরি করে ওখানে যারা থাকে ওরা কিন্তু রান্না বান্নার কাজটা ওরা করে না, ওই ওখানে সেন্ট্রাল কিচেন আছে, ওখানে প্রয়োজনে ওকেশনালি ওরা হতে পারে না। তাহলে রান্না, তারপরে আমার মাতৃত্ব তো আমার একটা ন্যাচারাল ব্যাপার, মা হিসাবে আমার যে পরিচয়, সেই পরিচয়ের রাজনীতিটাও চেঞ্জ করার জন্য আমার মনে হয় নারীদের কাজ করা উচিত। মা হিসাবে আমরা যত বেশি মেয়েদেরকে পরিচিত করি, বাবা হিসাবে কিন্তু আমরা পুরুষদেরকে করি, ওটাও তো একটা ন্যাচারালি। তো সেই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে আমাদের পরিচয়ের রাজনীতি নাগরিক হিসেবে আমাদের আমরা কি করতেছি নারীরা সেটাকেও বারবার অ্যাসার্ট করা দরকার। আমাদের একটা দায়ও আছে হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে যারা অধিকাংশ নারী, যারা শ্রমজীবী, কৃষক, শ্রমিক বা মধ্যবিত্ত পেশাজীবী নারীও, তাদের মধ্যে অনেক বেশি করে চাওয়া, তাদেরকেও একটু অর্গানাইজ করা এবং প্রেশার গ্রুপ হিসাবে যাতে সোসাইটিতে রোল প্লে করা যায়। এবং দিন শেষে আসলে কালচারাল চেঞ্জটাও খুব জরুরি, সেটার জন্য ওই প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা। যখন আমি সেই কাজটা করবো তখন ওইটাই আমার দলের মধ্যে প্রভাব। এখন দল যে একটা
নীতি নির্ধারণ করবে যে নারী যাতে আরো বেশি পার্টিসিপেট করে, নারী পুরুষ সমন্বিতভাবে যাতে সমাজের স্বর হয়, ডিসিশন মেকার হয়। সেইটা আসলে মানে আমি কার কাছে আশা করতেছি? দল মানে কি? দলের মধ্যে যদি আমি সেখানে হাজির না হই ডিসিশন মেকিং, কিভাবে আসবো? সেটা আসলে সেই লড়াইটা করতে হবে। কখনো, কখনো অর্গানাইজেশনের ভিতরে আমার নিজের কমরেডের সাথে বা আমার সহযোদ্ধার সাথেও সেই লড়াইটা করতে হবে। ফলে ওই আপা যেটা বললেন আরকি যে, আমি যখন আমার ঘরের মধ্যে লড়াইটা না করি, ঘরে যখন আমি অনেক আপোস করে আসি, আ ঘরের মধ্যে গণতন্ত্র থাকে না, তখন বাইরে গিয়েও আসলে সেটা করার কোনো মানে জোর থাকে না। কিন্তু ওইটা আমরা মেনে নিই যে এইটাই বোধহয় আমাদের ভবিষ্যৎ। বা আমাদের পরিণতি হচ্ছে আমার মা হিসেবে আমার পরিচয়, আমার মানে নারী হিসেবে বা বস্তু হিসেবে আমাকে যেভাবে সমাজ করতেছে সেটা কিংবা পরিচয়ের বাইরে এসে নাগরিক হিসেবে আমি যদি আমার হিস্সা দাবি করি তাহলে অবভিয়াসলি আমাকে পার্টিসিপেট করে প্রেশার গ্রুপ হিসেবে আমাকে কাজ করতে হবে। সেইটার জন্যই অর্গানাইজ হওয়া নারীদের আরো ইউনাইটেড ভয়েস হওয়া, যে ভয়েস শুধু নারীদেরকে না পুরুষদেরকেও টানবে আর কি সোসাইটির পলিসিগুলো চেঞ্জ করার ক্ষেত্রে